হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 10 এর আয়তঘনক। এই আয়তঘনক চ্যাপ্টারের যা অঙ্ক, উদাহরণের অঙ্কগুলো নিজে করো এবং অনুশীলনী অঙ্ক নিয়ে এই ভিডিওটি তৈরি হয়েছে। অতএব যারা ক্লাস 10 এ পড়ো তাদের জন্য খুব ইম্পোর্টেন্ট এবং আ তাদেরকে আমি অনুরোধ করব যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো যাতে করে বন্ধুরাও উপকৃত হয় এবং তার সঙ্গে আমিও কিছু উপকার পাই। ঠিক আছে? তো এখানে আয়তঘনকের অ ক্ষেত্রে আরো বলবো যারা হচ্ছে আ গ্রুপ সি, গ্রুপ ডির জন্য আ প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখতে পারো। কারণ এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো এবারে আয়তঘনকের উদাহরণ যদি বলে তাহলে উদাহরণ আমরা কিভাবে আ দিতে পারি? ইট আমরা যেটা দেখেছি। ঠিক আছে? ইট, কোন বাক্স, তাই না? ঘর এগুলা সব আয়তঘনকের উদাহরণ। বোঝা গেল কি হলো? তাহলে এইটার আমরা কি জিনিস বার করব? এই আয়তঘনকের এই চ্যাপ্টারে আমাদের কি আছে? সেটাকে একটু মনে রাখতে হবে। ১ নম্বর যেটা হচ্ছে কি, না আয়তঘনকের কটা তল? কটা তল? এই যে আয়তঘনক এখান থেকে দেখে বোঝা যাচ্ছে আয়তঘনকের তল সংখ্যা, তল হচ্ছে কটা? আর হচ্ছে যেটা হচ্ছে ধার সংখ্যা। ধার সংখ্যা হচ্ছে দেখো এখানে এই কটা রেখা আছে সেটাই হচ্ছে ধার। ১২ টা রেখা আছে। ধার সংখ্যা হলো, তল সংখ্যা হলো শীর্ষ। শীর্ষবিন্দু কটা আছে? শীর্ষবিন্দু? শীর্ষবিন্দু ৮ টা আছে। দেখো উপরে ৪ টা নিচে ৪ টা। ঠিক আছে? এখানে দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে আয়তঘনক, আরেকটা হচ্ছে ঘনক। আয়তঘনকের ৩ আচ্ছা এইগুলো সব হচ্ছে ঘন মানে তোমার হচ্ছে ঘন আ বস্তু অর্থাৎ ঘনবস্তুর ক্ষেত্রে আমাদের মাত্রা কিন্তু সবসময় মাত্রা ৩ থাকে। অর্থাৎ দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা ৩ টেই লাগবে। তবে এর হচ্ছে সমস্ত পয়েন্টকে আমরা ডিফাইন করতে পারব। ১ তাহলে মাত্রা ৩ হলো। ঠিক আছে? এবার আয়তঘনকের আ ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ আর হচ্ছে উচ্চতা ৩ টে সমান হবে না। ৩ টে একসঙ্গে সমান নয়। আবার কোনো এই ৩ টে এটা নট ইকুয়াল টু এটা নট ইকুয়াল টু এটা। মানে পুরোটা সবাই প্রত্যেকটা প্রত্যেকের সঙ্গে সমান নয়। আবার কোনো কারণে দুটো সমান কিন্তু আরেকটার সঙ্গে সমান নয়। সেটাও হতে পারে। এটাও আয়তঘনক। আর ঘনকের কিন্তু প্রত্যেকটা সমান। দৈর্ঘ্য যা, প্রস্থ আর উচ্চতা ৩ টে সমান এবং এইটাকে আমরা বাহু বলে চিহ্নিত করব। বাহু, বাহু বলে বলা হয়। বাহু। এটাকে মাথায় রাখবে। তাহলে ঘনকের কি হলো? ঘনকের আমরা একটা ধারকে বাহু বলব। এই যে ধার সংখ্যা না এটাকে আমরা বাহু বলতে পারি, বাহু। তাহলে কটা বাহু আছে? ১২ টি বাহু। কি বললাম বোঝা গেছে? এবারে আসছি সমগ্রতলের ক্ষেত্রফল। কয়েকটা জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। এবারে আসছি কি? সমগ্রতলের ক্ষেত্রফল। এগুলো খাতায় টুকে নেবে। সমগ্রতলের ক্ষেত্রফলে দেখো ১ নম্বর সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো, সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে এটাকে যদি ভাঙি, এটা যদি কাগজ যদি মোড়া থাকে এরকম কাগজটা যদি এরকম খোলা হয়, তাহলে এরকম ৬ টা তল বেরোবে। ৬ টা তলের দুটো তল কিন্তু একই। দেখো দৈর্ঘ্য গুণিতক উচ্চতা, প্রস্থ গুণিতক উচ্চতা, প্রস্থ গুণিতক উচ্চতা, প্রস্থ গুণিতক উচ্চতা, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক দেখতে পেয়েছো? তাহলে কি হচ্ছে? দুটো করে তল একই। তাহলে এই সবগুলো এগুলো তো সব আয়তক্ষেত্র। এটাও আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র। সবগুলো আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ মানে তাহলে প্রত্যেকটা আয়তক্ষেত্র ১ম এ দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, প্রস্থ। কটা আছে এটা? না এটা দুটো। আছে না দুটো? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ দুটো আছে। প্লাস আবার প্রস্থ গুণিতক উচ্চতা। এটা কটা আছে? এটাও দুটো আছে।
প্লাস উচ্চতা গুণিতক দৈর্ঘ্য। এটাও কটা আছে? এটাও ২ টো আছে। তাহলে আমরা এটাকে ২ যদি আমরা কমন নিয়ে নিই, এটাতে করে দিচ্ছি। ২ সবার থেকে কমন নিয়ে নিচ্ছি। তাহলে এই ২ গুলো থাকবে না? ২ গুলো থাকবে না? তাহলে কি হবে? না পুরোটা ব্র্যাকেটে তার মানে 2 হোল ইন্টু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দুটো করে গুণফল। দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ একবার, প্রস্থর সঙ্গে উচ্চতা একবার। দেখো দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ হয়ে গেল, দৈর্ঘ্যের সঙ্গে উচ্চতা হয়ে গেল। আর নেই দৈর্ঘ্যের সঙ্গে, প্রস্থর সঙ্গে উচ্চতা হয়ে গেল। দেখো প্রস্থের সঙ্গে উচ্চতা হয়েছে, প্রস্থের সঙ্গে দৈর্ঘ্য হয়েছে। দুটো করে হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্র। এবারে কোনো কারণে যদি কেউ ২ নম্বর যদি কেউ বলে যে ৪ দেওয়ালের ক্ষেত্রফল। ৪ দেওয়ালের ক্ষেত্রফল। দেখো ৪ দেওয়ালের ক্ষেত্রফল মানে আমরা এই নিচের মেঝেকে ধরবো না, মেঝে। মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ যেটা মেঝে, একদম এর নিচেরটা, এটাকে ধরবো না। এটাকে না ধরলে এটা এই যে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এইটা যা, এইটাও তা। তার মানে এইটা বাদ দিয়ে দেবো। এইটা মেঝে, নিচেরটা দৈর্ঘ্য গুণিতক প্রস্থ আর উপরের ছাদটাও দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। এইজন্য এই দুটো বাদ। বাদ দিয়ে ৪ দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ বাদ দেওয়া মানে এইটা বাদ। এইটা বাদ দিলে আমার তো সেম যা ছিল 2, কিন্তু এই দুটা থেকে দেখো উচ্চতা দুজনের মধ্যে কমন আছে। তাহলে উচ্চতাকে আমরা কমন নিয়ে নেব। তাহলে এটা দাঁড়াবে প্রস্থ প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিতক উচ্চতা। এইটাকে আমরা আরেকভাবে লিখতে পারি যে 2 হোল ইন্টু দৈর্ঘ্যযুক্ত প্রস্থ মানে পরিসীমা। তাহলে পরিসীমা, পরিসীমাটা কার? পরিসীমাটা মেঝের। এটা লিখতে পারো। মেঝের পরিসীমা গুণিতক উচ্চতা। এটা হলে ৪ দেওয়ালের ক্ষেত্রফল হয়। কি বললাম বোঝা গেছে? আর ৩ নম্বর হচ্ছে আয়তন। আয়তনের সূত্র। আয়তন মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। ৩ টে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। কিন্তু আবার যদি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ পাবো তাহলে ভূমির ক্ষেত্রফল। তাহলে ভূমির ক্ষেত্রফল গুণিতক উচ্চতা। ভূমির ক্ষেত্রফল গুণিতক হয়ে গেল আয়তন। আরেকটা আছে কর্ণ। একটু ভালো করে দেখো। এই কোণ থেকে যদি এই কোণ করি তাহলে এটা মেঝের ক্ষেত্রফল। এই কোণ থেকে যদি এই কোণ করি, এটা মেঝের কর্ণ। ঠিক আছে? বা এই কোণ থেকে যদি এই কোণ করি, এটাও মেঝের কর্ণ। কিন্তু আমরা যদি এখান থেকে উঠি, উপরে উঠি, হ্যাঁ, এইখান পর্যন্ত। এটা হচ্ছে আয়তঘনকের কর্ণ। এরকম কটা কর্ণ আছে বলো দেখি? দেখো এই ৪ টা কোণ থেকে ৪ টা রকম উপরে উঠবে। ৪ টা উপরে উঠবে। দুটো কর্ণ এইটা থেকে এটা, আর এটা থেকে এটা। ঠিক আছে? কি বললাম বুঝেছো? এই ৪ টা কর্ণ। এবং এই ৪ টা কর্ণ কিন্তু সবথেকে বড়। এই আয়তঘনকে রাখা সবথেকে বড়। মানে এটাই হচ্ছে আয়তঘনকে রাখা সবথেকে বড় দণ্ড। সবথেকে বড় দণ্ড। মাথায় থাকবে? তাহলে সবথেকে বড় দণ্ড চাইলে তোমাকে কর্ণ বার করতে হবে। এবং এই কর্ণের দৈর্ঘ্যটা মাথায় রাখতে হবে। যদি আয়তঘন হয়, √ওভার দৈর্ঘ্য স্কয়ার। আমরা আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি ছিল? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার।
আর এখানে উচ্চতা একটা আসছে এক্সট্রা। সেইজন্য প্লাস উচ্চতা স্কোয়ার। এটা মনে রাখার জন্য অবশ্য। তাহলে আমরা বার করতে পারি এইখান থেকে এই কর্ণটা দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার। এখান থেকে এটা সমকোণী ত্রিভুজ এটা বার করব। সমকোণী ত্রিভুজ। ঠিক আছে? যাই হোক ওটা তোমরা একটু মাথায় রাখবে। ঠিক আছে? এটা কর্ণের সূত্র। এবারে বলে তাহলে এটা হচ্ছে কর্ণ বা সবথেকে বড় দণ্ড। হলো? তাহলে আমরা ৪ দেওয়ালের এখানে ৩ টি সূত্র পেলাম, ৪ টা সূত্র পেলাম। একটা হচ্ছে আয়তন, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা ভূমির ক্ষেত্রফল গুণিত উচ্চতা। সমগ্র তলের ক্ষেত্রফল পেলাম, ৪ দেওয়ালের ক্ষেত্রফল পেলাম, কর্ণ পেলাম। ব্যাস আর এখানে কিছু নেই। আয়তঘনকে যদি আমি দেখি। ঠিক আছে? এবারে আমরা চলে আসছি ঘনক। ঠিক আছে? যা করছিলাম এটাকে একবার তোমরা খাতায় এক, এক করে তুলে নাও। তুলে এটাকে রেডি করে নাও। ঠিক আছে? এবারে ঘনকের ক্ষেত্রে আমরা যখনই বলছি ঘনক, সঙ্গে, সঙ্গে কি? দৈর্ঘ্য সমান প্রস্থ সমান উচ্চতা সমান এটাকে বাহু আমরা বলতে পারি। আচ্ছা। ১ম এ সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা এটাতে কটা তল? ৬ টা তল। এটা কটা তল? না ৬ টা তল। তাহলে প্রত্যেকটা তল তো সমান। প্রত্যেকটা বাহু তো এ এটাও এ। তার মানে এই একটা তলের ক্ষেত্রফল a স্কয়ার। যেকোনো একটা তলের ক্ষেত্রফল a স্কয়ার। ৬ টা তলের ক্ষেত্রফল ৬ গুণিতক বাহু স্কয়ার। বর্গ একক। এটা গেল সমগ্র তলের ক্ষেত্রফল। ২ ৪ দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা, ভাষায় লিখতে পারো। ৪ দেওয়ালের ক্ষেত্রফল। ৪ গুণিতক বাহু স্কয়ার। বর্গ একক। ৩ নম্বর হচ্ছে আয়তন। বাহু কিউব। ঘন একক। আর ৪ নম্বর যেটা হচ্ছে কর্ণ। কর্ণ হচ্ছে কি? না √3 গুণিতক বাহু একক। ওই যে রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার ছিল মানে এটা যদি বাহু দেখো তাহলে বাহু স্কয়ার ৩ টি হবে। তাহলে 3 বাহু স্কয়ার, 3 বাহু স্কয়ার জন্য একটা 3 ভিতর থেকে গেল আর বাহু স্কয়ারের জন্য বাহু বেরিয়ে গেল। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমার হচ্ছে ৪ দেওয়ালের ক্ষেত্রফল। আচ্ছা, আর কিছু আমাদের আছে। সেটা হচ্ছে কি? না, ধারের সমষ্টি যদি বলে, ধারের সমষ্টি। এটা মানে ১২ টা বাহু, তাহলে ১২ গুণিতক বাহু। এটা কিন্তু কর্ণের ক্ষেত্রে, মানে ঘনকের ক্ষেত্রে একক। ৪ দেওয়ালের ক্ষেত্রে বললে 4 গুণিতক বাহু স্কয়ার। এটাকে মাথায় রাখতে হবে ৪ দেওয়াল আর ৬ টা বলে ৬ গুণিতক বাহু স্কয়ার আর এটা কর্ণ তো এটা যে আয়তন তো এটা বলছে, কর্ণ এটা বলছে। ব্যাস। এই কটা সূত্র। এটাকে মাথায় রাখবে। চলো আমরা এবারে অঙ্কতে এগোচ্ছি। তোমরা এইগুলো ভালো করে আগে বুঝে নাও। অঙ্ক-টঙ্কগুলো একটু দেখে নাও। দেখে ব্যাস চলো। ১ম এ কি বলছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা দেওয়া আছে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে লিখবে সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত লিখবে? সরি ভুল করলাম। সমগ্র তলের ক্ষেত্রফলে আমরা সূত্র দেখেছি। কি দেখেছি? না হচ্ছে 2 হোল ইনটু দুটো, দুটো করে গুণফল। দুটো, দুটো মানে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ একবার প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা একবার প্লাস উচ্চতা গুণিতক দৈর্ঘ্য একবার। এটাকে সরল করে নেবে উত্তর হয়ে যাবে। চলো। তার বলছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য এত হলে ঘনকটির চারপাশে রঙিন কাগজ দিয়ে মুড়তে কত বর্গ সেমি মানে সমগ্র তলের ক্ষেত্রফল চাইছে। তো সমগ্র তলের ক্ষেত্রফল। যেহেতু এটা ঘনক তাহলে ৬ গুণিতক বাহু স্কয়ার হবে ৬ গুণিতক ১২ স্কয়ার ঘন বর্গ বর্গ সেমি। তাহলে এটাকে সরল করে নেবে এত বর্গ সেমি তোমার হচ্ছে রঙিন কাগজ লাগবে। এবার হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল বলছে এটা দেওয়া আছে। কার? ঘনকের। তাহলে এখানে লিখবে প্রশ্নানুযায়ী
সমগ্র, এটা লিখবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান 486 বর্গ মিটার। ঘনকের সমগ্র তল মানে 6 গুণিতক বাহু স্কয়ার। 486 বর্গ সেমি। বাহু স্কয়ার সমান কত হবে? 486/6 বর্গ সেমি। কাটাকাটি করে দাও। 6 8 এ 48, 6 × 6 81, বা বাহু সমান ওভার হয়ে যাবে 81 বর্গ সেমি। সাইডে যেহেতু লিখবে বাহু গ্রেটার দেন 0, বা বাহু সমান কত হবে? 9 সেমি। আচ্ছা, রুট ওভার হয়ে গেলে আর বর্গ থাকবে না, সেমি হবে, শুধু সেমি হবে। তাহলে বাহু বেরিয়ে গেল। এটা বাহুর দৈর্ঘ্য চাইছে। ব্যাস হয়ে গেল। তারপরে চলো। বলছে মিটার তৈরি দুটি ঘনক যাদের প্রত্যেকটির ধারের দৈর্ঘ্য এত। ঘনক বলছে, ধারের দৈর্ঘ্য এত বলছে। পাশাপাশি যুক্ত একটি আয়তঘনক তৈরি করলাম, পাশাপাশি যুক্ত করে। তাহলে মিটার দুটি ঘনক আছে যারা পাশাপাশি যুক্ত করে আ পাশাপাশি যুক্ত করে একটি আয়তঘনক তৈরি করলাম। এইভাবে তৈরি আয়তঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ও কর্ণের দৈর্ঘ্য হিসাব করি। অ্যাকচুয়ালি দেখো, আমরা যখন একটা ঘনক তার ৮ সেমি দিয়েছে, ঠিক আছে? এবারে আরেকটা ঘনক আমরা এই পাশাপাশি করব। দেখো, যাই হোক, না করলেও পারবে, ওটা নিয়ে কোনো হলো। ঠিক আছে? এটা টেনে দিলাম, এটা টেনে দিলাম, এটা টেনে পাশাপাশি যুক্ত করা হয়েছে। দেখো, এই যে আয়তঘনকের এর উচ্চতা তো সেম থাকবে না? উচ্চতা ৮ ছিল, ৮ সেমি ছিল। কিন্তু এটা ৮, এটা ৮ মিলে এই দৈর্ঘ্যটা কত হলো? তোমার হচ্ছে ১৬। আর এই যে প্রস্থটা, এই প্রস্থটা ৮ ছিল, ৮ থাকবে। তার মানে উচ্চতা প্রস্থ একই রইবে, শুধু দৈর্ঘ্য পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি লিখব? দুটি ঘনকের প্রতিটি বাহুর প্রতিটির বাহুর দৈর্ঘ্য সমান ৮ সেমি। ঘনক দুটি পাশাপাশি জুড়লে বা যুক্ত করলে তৈরি হওয়া আয়তঘনকের দৈর্ঘ্য সমান ৮ যুক্ত ৮ সেমি সমান ১৬ সেমি। ১৬ সেমি। প্রস্থ সমান কত হবে? ৮ সেমি। উচ্চতা সমান ৮ সেমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান 2 হোল ইনটু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ প্লাস প্রস্থ গুণিতক উচ্চতা প্লাস
উচ্চতা গুণিতক দৈর্ঘ্য। সরল করে নেবে। আর কি বলছি এটা সরল করবে তোমরা। একটু জায়গা ছেড়ে এখানে লিখো কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য √16 প্লাস 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। 8 স্কোয়ারটা কমন নিলে 8 বেরিয়ে যাবে। তাহলে এখানে 2 স্কোয়ার পড়ে আছে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। 2 স্কোয়ার মানে 4 আর 2 6 তাহলে 8√6 এটা সেমি লিখবে। তাহলে আসছি পরেরটাতে কি বলছে। এখানে বলছে দেখো যদি আমরা একটি পাম্পে এত লিটার ভর্তি এই কথাটাকে একটু মাথায় রাখবে একবার বলছি এটাকে ভালো করে শুনে রাখো। যদি লিটার কথাটা থাকে লিটার এই লিটার কথাটা থাকে তাহলে আমরা সব সময় এককগুলোকে ডেসিমিটারে এককগুলি ডেসিমিটারে লিখবো ডেসিমিটারে লিখবো। এইটা মাথায় রাখবে। এইটা তোমাদের ক্লু পয়েন্ট। এটাকে করে দেবে। ঠিক আছে? এটা আমরা মুছে দিচ্ছি। এটা খাতায় যেকোনো জায়গায় লিখে নেবে। হলো? হলো? এত এত লিটার জল ভর্তি করতে পারত তাহলে এত দৈর্ঘ্য এত প্রস্থ যে এত আয়তক্ষেত্রে এত ডেসিবেলের উচ্চতা জল ভরার জন্য পাম্পটি কতক্ষণ চালাতে হতো? তাহলে ঘন্টায় চালাচ্ছি। ঘন্টায় এত লিটার। তাহলে ১ম এ আমরা তোমাকে যা দেওয়া আছে আয়তঘনাকার জলধারের জলধারে দৈর্ঘ্য সমান 18 মিটার। মিটারকে ডেসিমিটার করলে ১৮০ ডেসিমিটার। প্রস্থ সমান ১১ মিটার ১১০ ডেসিমিটার। উচ্চতা সমান ১৭ অ্যাকচুয়ালি জলের উচ্চতা। ঠিক আছে? এত ডেসিমিটার। হলো? এবারে তোমরা কি করবে? অ আচ্ছা। এবার দেখো এত ডেসিমিটার হলো। এবারে জল কত আছে তাহলে জলের আয়তন। অতএব জলাধারে জলের আয়তন ১৭ ঘন ডেসিমিটার। এই ঘন ডেসিমিটার মানে এটা কিন্তু লিটার। এবারে একজনের এত লিটার জল ভরতে ১ ঘন্টা লাগে। তাহলে এত লিটার জল ভরতে কত ভাগ করে দিতে হবে। অতএব জলাধার ভরার জন্য মোট সময় লাগবে সমান। তাহলে এটা কত হচ্ছে ১৮০ গুণিতক ১১০ গুণিতক ১৭/৩৫,৪০০। ২ শূন্য কেটে গেল। এবারে তোমরা ১৭ দিয়ে কাটতে পারো। ১৭ ২ এ ৩৪, ৩৪ কত বাড়লো? ৩ বাড়লো। ১৭ ২ এ ৩৪, ১১ ২ এ ২২, ২ ৯ ১৮ তাহলে ৯ ঘন্টা ৯ ঘন্টা সময় লাগবে। বোঝা গেছে? আসছি পরে। আচ্ছা এখানে ১ম এ বলছে যে কত সবচেয়ে লম্বা আমরা বলছিলাম সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যায় সবচেয়ে লম্বা। তাহলে সবচেয়ে লম্বা কোনটা রাখা যায়? তাহলে সবচেয়ে লম্বা লম্বা রাখা দণ্ডই হলো কর্ণ। দণ্ডের
দৈর্ঘ্য সমান কর্ণের দৈর্ঘ্য। কর্ণের দৈর্ঘ্য। মনে থাকবে? তাহলে কর্ণ সূত্র কি? ৫ স্কয়ার ৪ স্কয়ার আচ্ছা এখানে একটু লিখে নাও। সমকোণী চৌপলের এটাকে আগে লেখা হয় না? চৌপলের দৈর্ঘ্য সমান ৫ মিটার, প্রস্থ সমান ৪ মিটার, উচ্চতা সমান ৩ মিটার। এটা লিখে তবে লিখলে ঠিক আছে। ৪ স্কয়ার প্লাস ৩ স্কয়ার। এটাকে সরল করে নেবে, হ্যাঁ? সরল করলে এটা √৫০ হবে। ৫০ কে ভাঙলে এটা কত হবে? হুম? ৫ গুণিতক ৫ গুণিতক ২, দুটো ৫ এর জন্য একটা ৫ বেরিয়ে আসবে। √2 থেকে যাবে। এত মিটার কর্ণ হয়ে গেল। ঠিক আছে? চলো। একটি তলের ক্ষেত্রফল ঘনক বলে দিয়েছে। তাহলে বাহু আমরা উচ্চতা, দৈর্ঘ্য, প্রস্থ এগুলো ব্যবহার করব না। কি করব? বাহু। না প্রশ্নানুযায়ী কি লিখব? ঘনকের একটি তলের ক্ষেত্রফল সমান ৬৪ বর্গমিটার বা ঘনকের একটি তলের ক্ষেত্রফল মানে তোমার হচ্ছে বাহু স্কয়ার। একটি তল মানে বাহু স্কয়ার লিখতে পারো। বাহু স্কয়ার সমান ৬৪ বর্গমিটার বা বাহু সমান √ওভার হয়ে যাবে ৬৪ কিন্তু বর্গমিটার মানে ২ টো মিটার ছিল তাই একটা বাইরে ১ টা মিটার হবে। কি বললাম বোঝা গেছে? ১ টা মিটার হবে। আর √ওভার হলে প্লাস মাইনাস হয় কিন্তু শুধু প্লাস নিয়েছি কেন? যেহেতু বাহু > 0 ব্যাস চলো। বা বাহু সমান ৮ মিটার। হলো? এবারে তোমাকে আয়তন বার করতে বলছে। অতএব ঘনকের আয়তন সমান ঘনকের আয়তন সমান বাহু কিউব ঘন মিটার সমান ৮ এর কিউব ঘন মিটার সমান ৫১২ ঘন মিটার। হয়েছে? পরেরটাতে আসছি। বলছে একটা খাল খনন করা হয়েছে। খালের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। বোঝা গেল কি বললাম? উচ্চতা আছে, খালের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে? এবার এইখান থেকে যে মাটি তোলা হয়েছে সেটা হচ্ছে ২৪০। যে মাটি তোলা হয়েছে সেটা কত? তাহলে এই যে মাটিটা যেটা আমরা তুলবো, সেই মাটিটা এই খাল থেকে তোলা হয়েছে। তার মানে এই খালের যে আয়তন হবে, এর তো দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। উচ্চতাটা দেওয়া নেই। দৈর্ঘ্যটা দেওয়া নেই। দৈর্ঘ্যটা বার করতে বলছে। দৈর্ঘ্যটাকে x ধরে নিই তাহলে কত হলো? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। তাহলে এই আয়তন পেয়ে যাবো। তাহলে সেই আয়তনটা নিশ্চয়ই এত ঘন মাটি তোলা হয়েছে। তাহলে ওই মাটির আয়তন যা হবে এই খালের আয়তনও তাই হবে। কি বললাম বোঝা গেছে শর্তটা? চলো আমরা লিখে নিই। ধরি খালের দৈর্ঘ্য সমান x মিটার। প্রস্থ বা চওড়া 2 মিটার। এখানে লিখতে পারো। আর উচ্চতা সমান ৮ ডেসিমি। ডেসিমিকে মিটারে করলে ০.৮ মিটার। বোঝা গেল? শর্তানুসারে শর্তানুযায়ী বানানটা ঠিক করবে। কি বলছে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। এটা ব্যাস। এটা দশমিক তুলে দশমিকের জন্য ১, দশমিক পরে যটা সংখ্যা থাকবে তটা শূন্য। কাটাকাটি করে দাও। ৮ ৩ ২৪, ৩০ হচ্ছে। আর ৩ ১৫।
মানে ১৫০। অতএব বলে লিখবে ভাষাটা। অতএব খালের দৈর্ঘ্য হবে ১৫০ মিটার। চলো পরেরটা দেখি। বলছে কর্ণের দৈর্ঘ্য এত। ঘনকের বলেছে। তাহলে ঘনকের কর্ণ সমান। কয়টা লিখছি? ঘনকের কর্ণ সমান 4√3 সেমি, বা ঘনকের কর্ণ মানে কি √3 গুণিতক বাহু সমান 4√3 সেমি, বা বাহু সমান √3 দুই দিক থেকে কেটে দাও 4 সেমি। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত হবে? 6 গুণিতক বাহু স্কয়ার বর্গ সেমি। তাহলে 6 গুণিতক বাহু স্কয়ার মানে 4 স্কয়ার বর্গ সেমি। ৪ ৪ ১৬, ১৬ ৬ ৯৬ বর্গ সেমি। চলো তারপরে কি বলছে? ৭ এ দাগে বলছে কি? ধারগুলি সমষ্টি। ৭ এ দাগে। এটা ৭ এ দাগে করছি। ঘনকের ধারগুলির সমষ্টি সমান 4√3 সেমি, বা ১২ গুণিতক বাহু সমান 4√3 সেমি। হ্যাঁ, 4√3 নয়, সরি, সরি। আগেরটা নিন। ধারগুলির সমষ্টি তোমাদেরকে দেওয়া আছে কি? না হচ্ছে 8 সেমি, বা বাহু সমান 8/12, বা বাহু সমান 5 সেমি। আচ্ছা, এই ধারগুলির সমষ্টি 12 গুণিতক বাহু, বাহুর 12 টা ধার ছিল না? আর প্রত্যেকটা বাহু তো সমান, ওই জন্য 12 গুণিতক বাহু। কি বললাম বোঝা গেছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবে। 12 গুণিতক বাহু এটা। ধারগুলির সমষ্টি 12 গুণিতক বাহু। বাহু বেরিয়ে গেলে এবারে তোমাকে ঘনফল বার করতে বলছে, তাহলে ঘনফল লিখে ফেলো এখানে। অতএব ঘনকটির ঘনফল সমান কত হবে? না হচ্ছে বাহু কিউব ঘন মিটার, এই ঘন সেমি, ঘন সেমি লিখবে। তাহলে এটা কত হবে? না ৫ এর কিউব ঘন সেমি, ১২৫ ঘন সেমি। ঠিক আছে? ৭ এটা হলো, এবার ৮ টায় আসছি। তোমাকে বলছি ঘনকের ৬ টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত। তাহলে ঘনকের একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল বাহু স্কয়ার হয়। ৬ টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এটা। তাহলে এটা লিখে ফেলো ৮ এর দাগেরটা। ৬ টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ৬ টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান ২১৬ বর্গ সেমি। ৬ টি পৃষ্ঠ তো ৬ গুণিতক বাহু স্কয়ার সমান ২১৬ বর্গ সেমি, বা বাহু স্কয়ার সমান ২১৬/৬ বর্গ সেমি। এটা কাটাকাটি করলে ৩৬ হবে, বা বাহু সমান √৩ × ৩৬, আর বর্গ সেমি ছিল বলে একটা সেমি হয়ে গেল, যেহেতু স্কয়ার রুট আসছে। এখানে লিখবে যেহেতু বাহু > 0, তাই আমরা প্লাসটা লিখেছি শুধু। কি বললাম বোঝা গেছে? তাহলে বা বাহু সমান ৬ সেমি। কি বার করতে বলছে? আয়তন বার করতে বলছে। অতএব ঘনকের আয়তন সমান কি হবে? বাহু কিউব ঘন সেমি, ৬ এর কিউব ঘন সেমি, ৬ এর কিউব মানে ২১৬ ঘন সেমি। বোঝা গেছে? এবারে আসছি ৯ এরটাতে। তোমরা এটাকে তুলে নেবে। ৯ টা কি বলছে?
একটা চলো। বলছে একটা সমকোণী চৌবলের আয়তন এত। তাকে সমান আয়তন বিশিষ্ট ২ টি ঘনকে ভাগ করা হলো। তাহলে প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য কত হবে হিসাব করি। এখানে লিখব প্রতিটি ঘনকের আয়তন সমান। প্রতিটি প্রশ্নানুযায়ীও লিখতে পারো। প্রশ্নানুযায়ী প্রতিটি ঘনকের আয়তন সমান ৪৩২/২ ঘন সেমি। এবারে ঘনকের আয়তন মানে বাহু কিউব হয়। বাহু কিউব সমান ১১৬ ঘন সেমি, বা বাহু কিউব সমান ৬ এর কিউব ঘন সেমি, বা বাহু সমান ৬ ঘন সেমি। তাহলে বাহু সমান কত হলো? ৬ ঘন সেমি। মাথায় রাখবে এটা। তাহলে ৬ ঘন সেমি এটা হচ্ছে বাহু। তোমাকে কি বলছে? না প্রতিটি ধারে দৈর্ঘ্য, অতএব ঘনকের প্রতিটি ধারে দৈর্ঘ্য। অতএব প্রতিটি ঘনকের ধারের দৈর্ঘ্য সমান ৬। আচ্ছা, এটা কিউব এই পর্যন্ত ঠিক আছে। এইখানটা একটু করবে দেখো। এই ঘনটা কেটে দিবে এখানে। এই ঘনটা কেটে দিবে। শুধু সেমি হবে। কারণ কিউব রুট করছি, এখানে ঘনটা উঠে একটা হবে শুধু। তাহলে ৬, এখানে লিখবে সেমি। তারপরে কি বলছে? ১০ এরটা। কোন ঘনকের ৫০% কোনো মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন। তাহলে এই পার্সেন্টেজ কথাটা দিয়েছে মানে আমাদেরকে কি ধরে নিতে হবে? ১০ এ দাগি ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্য সমান ১০০ একক। এটা ধরে নেবে ১০০ একক। এখানে লিখব বাহুর দৈর্ঘ্য ৫০% কমালে বাহু হবে ৫০% মানে ১০০ য় ৫০ কমবে। তাই ১০০ মাইনাস ৫০ সমান ৫০ একক। অতএব মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন। অতএব ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তন বা ঘনফল, আয়তনের অনুপাত সমান। তাহলে মূল ঘনকটা আগে। মূল ঘনকের কত ছিল? বাহু ছিল ১০০, তাহলে ১০০ এর কিউব ইসটু পরিবর্তক ঘনকের বাহু কত হয়েছে? ৫০, তা ৫০ এর কিউব। কাটাকাটি করলে ৫০ ২ ইসটু ৫০ একে। তার মানে ৮:1। ব্যাস হয়ে গেল। চলো তারপর কি বলছে? বলছে চা বাক্সের ভিতরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে। আগে যেটা দেওয়া আছে সেখানে সেটা লিখে ফেলি। হ্যাঁ, এখানে বলছে দেখো, চা বাক্সের ভিতরের দৈর্ঘ্য সমান 7.5 ডেসিমিটার। ঠিক আছে? প্রস্থ সমান কত দেওয়া আছে? তোমরা ডেসি লিখবে, হ্যাঁ? ৬ ডেসিমি এরকম লিখবে। নাহলে এটা ডেকা বুঝিয়ে যাবে, হ্যাঁ? ডেসি লিখবে তোমরা। আর উচ্চতা সমান, তাড়াতাড়ি লিখতে দাও। ৫.৪ ডেসিমি। হয়েছে? ভিতরের। এবারে লিখো এখানে লিখো চা ভর্তি বাক্সের
ওজন সমান ৫২ কেজি ৩৫০ গ্রাম সমান ৫২.৩৫০ গ্রাম। এই সরি কেজি। কেজি। শুধু বাক্সের ওজন, শুধু বাক্সের ওজন সমান কত দেওয়া আছে? ৩.৭৫ কিগ্রা। অতএব ১ ঘন ডেসিমি চায়ের ওজন সমান ১ ঘন ডেসিমি চায়ের ওজন চাইছে তো? তাহলে মোট চায়ের ওজন, আমরা ওজনটাই বার করব। মোট চায়ের ওজন বাই মোট চায়ের আয়তন। চায়ের আয়তন। এবারে মোট চায়ের ওজন মানে কত? এটা বিয়োগ করে দিতে হবে। ৫২.৩৫০, ঠিক আছে? মাইনাস ৩.৭৫ বাই মোট চায়ের ওজন মানে কত? তোমার দেওয়া আছে কত? ৭.৫ গুণিতক ৬ গুণিতক ৫.৪। বোঝা গেছে? তাহলে এইটা তোমাদের ওইটা বিয়োগ করো আগে। বিয়োগ করে তোমাকে এটা বার করতে হবে। ঠিক আছে? কথা হচ্ছে এটাকে ৩ একে ৪ ধরে নাও। মানে এটাকে ৪ ধরে নাও। ৪ বাদ দিয়ে দাও। হুম? ৪ বাদ দিয়ে দিলে ৪৮.৬ হচ্ছে। এটা হচ্ছে আরকি। আর এখানে এটা তাহলে কিগ্রা থাকবে, হ্যাঁ? প্রতি ঘন ডেসিমিতে চায়ের ওজন যেহেতু কিগ্রাতে আছে। ঠিক আছে? এটা তোমরা নিজেরা করে নিও। ঠিক আছে? এটা এ করে।